রাত ৮টার দিকে কলিং বেল বেজে উঠতেই মায়া গিয়ে দরজা খুলে দিল। মায়া দরজা খুলতেই তুর্যর পাশে দেখতে পেল চেনা এক মুখ। তাকে দেখে হাসি মুখে মায়া বলে উঠল, কেমন আছেন ভাইয়া? অপর পাশ থেকে ইমন বলল, ভালো আছি, আপনি কেমন আছেন ভাবি? আমিও ভালো আছি, ভিতরে আসেন ভাইয়া। তুর্য এবং ইমন মায়ার পিছু পিছু ফ্ল্যাটে প্রবেশ করলো। মায়া দেখলো ইমনের হাতে বড় একটি লাগেজ রয়েছে। মায়া ভাবলো ইমন হয়তো তাদের সাথে ফ্ল্যাটে কিছুদিন থাকবে, তাই সাথে করে লাগেজ নিয়ে এসেছে। লাগেজটি নিয়ে ইমন এবং তুর্য চলে গেল তুর্যের রুমে। মায়া বুঝতে পারলো না তুর্য কেন ইমনকে নিজের রুমে নিয়ে গেল। তখনই তুর্য তার রুম থেকে বেরিয়ে এসে বলল, বেবি প্লিজ কিছু মনে করো না, কোম্পানির কিছু সিক্রেট ফাইল বাসায় নিয়ে আসা হয়েছে। ওই ফাইলগুলো এখন আমরা দুজন মিলে চেক করব। ফাইলগুলো চেক করতে অনেকটা সময় লাগতে পারে, তুমি ততক্ষণ পাশের রুমে থাকতে পারো। আমাদের কাজ হয়ে গেলে সবাই একসাথে ডিনার করব, ওকে? ওকে। তুর্যের কথা মতো মায়া পাশের রুমে চলে যায়। সেখানে গিয়ে মায়া অনেকটা সময় ফোনে তন্নি এবং আতিয়া বেগমের সাথে গ্রুপে ভিডিও কলে কথা বলে। রাত প্রায় 11টার দিকে তুর্য আর ইমনের কাজ শেষ হয়। তারপর তারা ফ্রেশ হয়ে এসে একসাথে ডিনার করছিল। ডিনার করতে করতে মায়া ইমনকে জিজ্ঞেস করলো, আচ্ছা ভাইয়া, আপনি কোথায় থাকেন? আমি তো প্রথমে শুনেছিলাম আপনি নাকি ওনার সাথে লন্ডনেই থাকতেন, কিন্তু কই, লন্ডনে আসার পর গত 9 মাস তো আপনাকে একটা বারের জন্য দেখলাম না। আসলে হয়েছে কি ভাবি, এটা কি হচ্ছে ভাইয়া? আমাকে প্লিজ এভাবে আপনি আপনি করবেন না। আমাকে আপনার ছোট বোন ভাবতে পারেন। আমাকে আমার নাম ধরে ডাকলেই আমি খুশি হব। ওকে, আজ থেকে তুমি আমার ছোট বোন। হুম, তো যেটা বলছিলাম, তুমি লন্ডনে আসার আগে তোমার হাজবেন্ড তার সকল ব্যবসা নিজেই দেখাশোনা করত। কয়েকটা দেশে তার কোম্পানি থাকায় মাসের 20-25 দিন তাকে সে সকল দেশে গিয়ে নিজের কোম্পানির দেখাশোনা করা লাগতো। কিন্তু তুমি লন্ডনে আসার পর থেকে সে লন্ডনেই ঘাঁটি গেড়েছে। তাই তার পরিবর্তে বিভিন্ন দেশে গিয়ে তার কোম্পানির সকল তথ্য তার কাছে পাঠাতে হয়। তার জন্যই গত 9 মাসে আমার একবারের জন্য লন্ডনে আসা হয়নি। মায়া বুঝতে পারল কাজের অতিরিক্ত চাপ থাকার কারণে ইমন লন্ডনে আসতে পারেনি। তাই মায়া ছোট্ট করে উত্তর দিল, ও বুঝতে পেরেছি। কিছুক্ষণ চুপ করে থেকে মায়া আবারও বলতে শুরু করলো, আমি ভেবেছিলাম বাইরের কেউ আসবে। আপনার বন্ধু যদি আমাকে আগে বলতো যে আপনি আসবেন, তাহলে আমি ইরা আপুকেও আসতে বলতাম। তারপর সবাই মিলেই আজ সারা রাত আড্ডা দিতাম। মায়ার কথা শেষ হতেই তুর্য বলল, ইরাকে আমরাই সাথে করে নিয়ে আসতাম, কিন্তু ও আজ দুপুরের ফ্ল্যাটে দেশে ব্যাক করেছে বলে সেটা সম্ভব হলো না। তুর্যর কথা শুনে মায়া অবাক হয়ে গেল। গত 3 মাসে ইরা এবং মায়ার মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে। মায়া যেমন নিজের সব কিছু নির্দ্বিধায় ইরার সাথে শেয়ার করে, ইরাও ঠিক তেমন নিজের ছোট্ট ছোট্ট বিষয়গুলো মায়ার সাথে শেয়ার করে। সেই ইরা হঠাৎ এভাবে মায়াকে না জানিয়ে দেশে চলে গেল। কাল রাতেও ইরার সঙ্গে মায়া ফোনে কথা হয়েছে। কই, তখন তো ইরা মায়াকে কিছু জানানো না এই বিষয়ে। মায়া তাই তুর্যকে প্রশ্ন করলো, আপনি কিভাবে জানলেন? কাল রাতেও তো ইরা আপুর সাথেই আমার অনেকক্ষণ ফোনে কথা হয়েছে। কই, ইরা আপু তো আমাকে কিছু বলল না। কাল রাতে বলবে কিভাবে? ইরার বড় মামা হঠাৎ করে আজ সকালে ব্রেন স্ট্রোক করেছে। 11টার দিকে ইরা আমাকে কল করে কান্না করতে করতে বলল ও নাকি দেশে যাবে, কিন্তু এমার্জেন্সিভাবে কোনো টিকিট পাওয়া যাচ্ছে না। তাই আমি দুপুরে আমার প্রাইভেট জেটে করে ওকে দেশে পাঠিয়ে দিয়েছি। এখন ইরা আপুর মামার কি অবস্থা? ইরার সাথে আমার আর কথা হয়নি। ও। তারপর ডিনার শেষ হতেই তুর্য এবং মায়া থেকে বিদায় নিয়ে ইমন চলে যায় তার নিজের ফ্ল্যাটে। মায়া অনেকবার বলেছিল তাদের ফ্ল্যাটে আজকে রাতটা থেকে যেতে, কিন্তু ইমন বিভিন্ন অজুহাত দিয়ে চলে গেল। ইমন চলে যেতেই তুর্য পিছন থেকে এসে মায়ার কোমর জড়িয়ে ধরল। মায়া তুর্যের হাত ছাড়ানোর জন্য ছোটাছুটি করতে শুরু করলে তুর্যের হাতের বাঁধন আরও শক্ত হলো। তুর্য অফিস থেকে ফেরার পর থেকে মায়া কেন যেন তুর্যকে এড়িয়ে চলার চেষ্টা করছে। তুর্য তাই মায়াকে জিজ্ঞেস করলো, তুমি কি কোনো কারণে আমার উপর রাগ করে আছো? না, রেগে থাকবো কেন? আমার তো রেগে থাকা মানায় না। তুর্য মায়াকে নিজের দিকে ঘুরিয়ে মায়ার মুখটা উঁচু করে মায়ার চোখে চোখ রেখে জিজ্ঞেস করলো, তাহলে এভাবে কথা বলছো কেন? মায়া ছোট্ট ছোট্ট চোখ করে তুর্যের দিকে তাকিয়ে বলল, কিভাবে কথা বলছি?
একটু অন্যরকম ভাবে যে এটা আপনার মনের ভুল, তাই? হঠাৎই তুর্য পকেট থেকে একটা রুমাল বের করে মায়ার চোখ বেঁধে ফেললো। তারপর মায়াকে কোলে নিয়ে কোথাও একটা যেতে শুরু করলো। কয়েক পা হাঁটার পরেই তুর্য মায়াকে কোল থেকে নামিয়ে দিল। তারপর ধীরে ধীরে মায়ার চোখ থেকে রুমালটা খুলে ফেললো। তুর্য মায়ার চোখ থেকে রুমালটা সরাতেই মায়া চমকে উঠল নিজেদের রুম দেখে। পুরোটা রুম ফুল দিয়ে সাজানো হয়েছে, বিভিন্ন রকমের ফুল দিয়ে সাজানো হয়েছে বিছানার চারিপাশটা। ঘরের পুরো মেঝেতে গোলাপের পাপড়ি ছিটানো রয়েছে। ঘরটা দেখে মায়ার মনে হচ্ছে এ যেন তার স্বপ্নের বাসর। তখনই তুর্য মায়ার সামনে এসে তার পকেট থেকে কালো রঙের একটি বক্স বের করে মায়ার সামনে ধরল। বক্সটি দেখে মায়া অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি আছে এটাতে? নিজেই খুলে দেখো। তুর্যের কথা মতো মায়া বক্সটি খুলে দেখলো। বক্সের ভিতর নীল রঙের পাথরের সুন্দর একটি আংটি রয়েছে। আংটিটা দেখতে অসম্ভব রকমের সুন্দর, দেখেই বোঝা যাচ্ছে খুব দামি হবে। মায়া তুর্যের দিকে তাকিয়ে বলল, হঠাৎ এভাবে বাসর ঘর সাজানো আর এত দামি গিফট উপহার দেওয়ার কারণ জানতে পারি? হঠাৎ এভাবে বাসর ঘর সাজানো আর এত দামি উপহার দেওয়ার কারণ হলো, আজ থেকে ঠিক 9 বছর আগে আমাদের এই দিনটাতে তুমি আমার জীবনে এসেছিলে। তোমার আমার দুজনেরই বয়সটা তখন কম ছিল, হয়তো জ্ঞানের অভাবে তখন তোমাকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারিনি। তাই এখন সেই মর্যাদা দিয়ে অতীতের সেই ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করছি। তুর্যের কথা শুনে মায়া আনন্দে তুর্যকে জড়িয়ে ধরল। তারপর তুর্যের গালে চুমু দিয়ে বলল, আপনার মনে আছে আজকের দিনটার কথা? জানেন, আজকের সারাটা দিন আমার মনটা অনেক খারাপ ছিল। আমি ভেবেছিলাম আপনি হয়তো এসব মনেই রাখেননি। কি করে মনে না রাখি বলো? 10টা না 5টা না একটা মাত্র বিয়ে করেছি। সেই ম্যারেজ অ্যানিভার্সারিটা ভুলে গেলে হয়? মায়া খুশি হয়ে তুর্যের কথা শুনে। তুর্য তখন মায়াকে বলে, বাসর ঘরে সব স্বামীরাই স্ত্রীদের কিছু না কিছু উপহার দেয়। ভেবে নিও তোমার বাসর ঘরে উপহারটা আমার কাছে তোলা ছিল, সেটাই আজ দিয়ে দিলাম। মায়া খুশি মনে আংটিটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকে। তুর্য তখনই মায়াকে প্রশ্ন করে, আংটিটা পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। জানেন, আমি এর আগে কখনো এই ধরনের কোনো আংটি দেখিনি। এই আংটিটার ডিজাইন, কাটিং, শেপ সব কিছুর মধ্যে অদ্ভুত রকমের সৌন্দর্য রয়েছে। আংটিটা নিশ্চয়ই অনেক দামি, তাই না? অনেক দামি। কাল আমি এটা ভার্সিটিতে পড়তে গিয়ে জাইফাকে দেখাবো। ওকে। মায়া কৌতূহলবশত তুর্যকে জিজ্ঞেস করলো, আচ্ছা এই আংটিটার দাম কত? কোনো গিফটেরই দাম জানতে চাওয়া ঠিক না। কথাটা বলেই তুর্য পানি খেতে নেয়। তখনই মায়া বলে ওঠে, আংটিটা দেখি যথেষ্ট দামি মনে হচ্ছে। কম করে হলো এটা 10 থেকে 15 লক্ষ টাকা তো হবেই। মায়ার কথা শেষ হতেই তুর্যের মুখ থেকে সবটুকু পানি বেরিয়ে গেল। হঠাৎই তুর্য বিষম খেলো। তুর্যকে বিষম খেতে দেখে মায়া এগিয়ে এসে তুর্যর পিঠে হাত বোলাতে থাকলো। তুর্য কিছুটা স্বাভাবিক হয়েই বলল, আমি এত শখ করে তোমার জন্য আংটিটা আনলাম, আর এটাকে তোমার 10-15 লক্ষ টাকার আংটি মনে হলো? আংটিটার ওপরে যে পাথরটা দেখছো, ওটা ব্লু রয়্যালের। তুর্যর মুখে ব্লু রয়্যাল নামটা শোনার সাথে সাথে মায়ার হাত থেকে আংটিটা পড়ে যেতে নিল। মায়া কোনোভাবেই আংটিটা ধরে অবাক হয়ে তুর্যের দিকে তাকালো, কারণ মায়া জানে যে নীল রঙের হীরাগুলির মধ্যে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত হলো ব্লু রয়্যাল হীরক। এটি গোল্ডকন্ড ব্লু নামেও পরিচিত। এই হীরা দেশি মূল্য নির্ভর করে এর আকার, স্বচ্ছতা এবং রঙের ওপর। তবে এই ধরনের হীরের দাম সাধারণত দেশি টাকার কয়েকশো কোটি টাকা হয়ে যায়। মায়া এখনও বিশ্বাস করতে পারছে না যে তুর্য তার জন্য ব্লু রয়্যালের আংটি এনেছে। মায়া ভাবছে এটা কি সত্যি না স্বপ্ন। তখনই মায়ার হাত থেকে আংটিটা নিয়ে তুর্য নিজের মায়ার আঙুলে সেই আংটিটা পরিয়ে দিল। তারপর আলমারি থেকে একটা প্যাকেট এনে মায়ার হাতে দিয়ে বলল, যাও এটা পরে আসো, আমার খুব জোরে বাসর পাচ্ছে। এটা আবার কেমন কথা? এখন আর কোনো কথা বাড়িও না প্লিজ, এটা পরে নাও। মায়া তুর্যের দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে বলল, যেটাই পরে আছি 5 মিনিট পর তো সেটাও খুলে ফেলবেন, তাহলে আর এগুলো পরার কি দরকার? এই প্যাকেটগুলোয় এমন কিছু ড্রেস আছে যা খুলতে খুলতে আমার আরও বেশি মজা লাগবে। মায়া এই ঠোঁটকাটা লোকের সাথে কথা না বাড়িয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে গিয়ে প্যাকেটটা খুলেই মায়া চিৎকার করে বলে ওঠে, কি আনছো এগুলো? আমি এগুলো পরতে পারবো না। তুমি এগুলো পরতে না পারলে আমি নিজের হাতে তোমাকে পরিয়ে দেবো ওগুলো। মায়া উপায় না পেয়ে বাধ্য হয়েই সেই ছোট ড্রেসগুলো পরে নিল।
তারপর কোনো রকমে ওয়াশরুম থেকে বাইরে এলো। মায়াকে দেখে তুর্যের নেশা যেন আরও কয়েক গুণ বেড়ে গেল। সে এগিয়ে গিয়ে মায়ার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিল। তারপর ধীরে ধীরে মায়াকে নিয়ে এগিয়ে গেল বিছানার দিকে। তাদের ভালোবাসার সাক্ষী হলো আরেকটি রাত। সেই রাতে দুমড়ে মুচড়ে যেতে থাকলো বিছানার উপরে থাকা গোলাপের পাপড়িগুলো। সকালে মায়া তুর্যের আগেই ঘুম থেকে উঠে পড়ল। তারপর তুর্যের হাতের বাঁধনের দিকে নিজেকে মুক্ত করে বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে ওয়াশরুমে চলে গেল গোসল করতে। ওয়াশরুম থেকে ফিরে মায়া জাইফাকে কল করার জন্য ফোনটা হাতে নিল। ফোন হাতে নিতেই মায়া দেখলো 1.5 ঘন্টা আগে ইরা বেশ কয়েকবার কল করেছে মায়াকে, কিন্তু মায়ার ফোন সাইলেন্ট থাকার কারণে মায়া বুঝতে পারেনি। মায়া কখনোই নিজের ফোন সাইলেন্ট করে রাখে না। তাদের অন্তরঙ্গ মুহূর্তে যেন কোনো ব্যাঘাত না ঘটে, তাই গতকাল তুর্য নিজের এবং মায়ার ফোন সাইলেন্ট করে রেখেছিল। মায়া আর দেরি না করে তখনই ইরাকে কল করলো। দুবার রিং হতেই ওপাশ থেকে ইরা ফোন রিসিভ করলো। ইরা ফোন রিসিভ করতেই মায়া বলে উঠল, আপু তুমি কেমন আছো? এই তো আছি কোনো রকম। আপু তুমি দেশে পৌঁছেছো কখন? তোমার মামার এখন কি অবস্থা? ইরা কান্নামাখা কণ্ঠে উত্তর দিল, আমি দেশে পৌঁছেই তোমাদের জানিয়ে দেওয়ার জন্য তুর্যকে এবং তোমাকে কল করেছিলাম। আমি দেশে পৌঁছেছি প্রায় 5 ঘন্টা আগে। এখন আমি হসপিটালেই আছি। মামার অবস্থা ভালো না, ওনার এখনো জ্ঞান ফেরেনি। ডক্টর বলেছেন 24 ঘন্টা পার না হলে তারা কিছু বলতে পারবেন না। নিজেকে সামলাও আপু, একটু ধৈর্য ধরো, আশা করি সব ঠিক হয়ে যাবে। ইরা তখন কান্না করতে করতে বলল, কিভাবে ধৈর্য ধরি বলো তো? আমার বাবা মা যখন নিজেদের সুখ খুঁজতে ব্যস্ত ছিল, এই মানুষটাই তখন বটবৃক্ষের মতন আমাকে ছায়া দিয়েছিল। আমি যখন রাতের পর রাত বাবা মায়ের শূন্যতা অনুভব করে কাঁদতাম, এই মানুষটা তখন আমার মাথায় হাত রেখে বলতো, কাঁদছিস কেন, আমি তো আছি। আজ সেই মানুষটা মৃত্যুর সঙ্গে লড়াই করছে। এই অবস্থায় আমি কি করে ধৈর্য ধরি বলো? মায়ার কাছে ইরাকে সান্ত্বনা দেওয়ার মতন ভাষা নেই, তবু মায়া ইরার সাথে আরও বেশ কিছুক্ষণ কথা বলে। ইরাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো। তারপর কথা বলা শেষ হতেই মায়া ফোন রেখে কিচেনে চলে যায় ব্রেকফাস্ট রেডি করতে। ব্রেকফাস্ট রেডি করে মায়া রুমে চলে আসে তুর্যকে ডাকতে। প্রতিদিনের তুলনায় আজ তুর্যের ঘুম থেকে উঠতে একটু বেশি দেরি হয়ে গেছে। মায়ার ডাক শুনে তুর্য ঘুম থেকে উঠে পড়ে। ঘড়ির দিকে তাকিয়ে তুর্য অবাক হয়ে যায়। ঘড়িতে তখন 8টা বাজে। তুর্য কখনো এত বেলা পর্যন্ত ঘুমায় না। অফিস যেতে দেরি হয়ে যাবে বলে তুর্য তাড়াতাড়ি গোসল করে এসে মায়াকে নিয়ে একসাথে ব্রেকফাস্ট করে। তারপর মায়াকে সাথে করে বেরিয়ে পড়ে ফ্ল্যাট থেকে। লিফটে করে নিচে নামার সময় মায়া তুর্যকে বলল, সকালে ইরা আপু কল করেছিল, সে দেশ পৌঁছেছে এটা জানানোর জন্য। ওর মামা এখন কেমন আছে? আপু বলল ওনার মামার অবস্থা নাকি খুব একটা ভালো না। ও, এমনিতেই আজ অনেক দেরি হয়ে গেছে, আজ আবার অফিসে গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে, তাই তুর্য আর কথা বাড়ল না। প্রতিদিনের মতন আজও প্রথমে মায়াকে ভার্সিটিতে নিয়ে যাবে, তারপর মায়াকে ভার্সিটিতে পৌঁছে দিয়ে সে অফিস চলে যাবে। অন্যদিকে দেশের এক প্রাইভেট হসপিটালের করিডোরে বসে আছে ইরা। ইরার পাশেই বসে আছে তার বড় মামি, ছোট মামা এবং বড় মামা শাহিদুল শেখের যমজ ছেলে অভ্র এবং শুভ্র, যারা বয়সে ইরার থেকে 2 বছরের বড়। ইরার মা স্বামী সন্তান নিয়ে বর্তমানে কানাডায় বসবাস করেন, তাই তিনি এখনো আসেননি। তবে ইরার মাও 2-1 দিনের মধ্যেই চলে আসবে। এদিকে স্বামীকে এভাবে দেখে ইরার বড় মামি শারমিন শেখের অবস্থাও খারাপ হয়ে গেছে। গত কয়েক ঘন্টা যাবৎ ইরাই তাকে সামলাচ্ছিল। হসপিটালে পরিবারের সবাইকে দেখতে পেয়ে শাহিদুল শেখের বড় ছেলেকে দেখা গেল না। মায়া তাই শুভ্রর কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, অগ্নি ভাইয়া কোথায়? আমি আসার পর একবারও তো ভাইয়াকে দেখলাম না। ভাইয়া তো হসপিটালেই ছিল। তুমি আসার 8 ঘন্টা আগে ভাইয়া কোথায় যেন গিয়েছে। মায়া শুভ্রর কথা যখন বলছিল তখনই একজন নার্স বাইরে এসে বলল, এমপি সাহেবের জ্ঞান ফিরেছে, হসপিটালের বাইরে শোরগোল ভেসে আসছে। ইরার মামা এমপি, তাই তার অসুস্থতার কথা শুনে হসপিটালের বাইরে সাধারণত জনতার ভিড় জমে গেছে। কিছুক্ষণ পরে হসপিটালের সামনে সারিবদ্ধভাবে 4টি গাড়ি এসে থামলো। সামনের গাড়ি থেকে নামলো সাদা পাঞ্জাবি পরিহিত বর্তমান এমপি সাফওয়ান শেখ, যার ডাকনাম অগ্নি। হসপিটালে ঢুকে অগ্নি সোজা চলে গেল তার বাবার কেবিনে। কেবিনে ঢুকতেই অগ্নি দেখতে পেল তার মা শারমিন শেখ তার বাবার পাশে বসে আছে, আর তার পাশেই দাঁড়িয়ে আছে ইরা।
অগ্নি এগিয়ে এসে একটা চুল টেনে তার বাবার পাশে বসে পড়ল। তারপর বাবার হাতে হাত রেখে অশ্রুসিক্ত চোখে বাবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, বাবা, এখন তুমি কেমন আছো? শাহিদুল শেখ কোনো রকমে উত্তর দিলেন, আমি ভালো আছি বাবা, এখন অনেকটা ভালো আছি। তারপর অগ্নি ইরার দিকে তাকিয়ে বলল, তুই কেমন আছিস? ইরা আস্তে করে উত্তর দিল, ভালো। শাহিদুল শেখের এই মুহূর্তে বেশি কথা বলাটা ঠিক না, তাই অগ্নি বাবা মায়ের থেকে বিদায় নিয়ে চলে গেল ডক্টরের কাছে। অনেকটা সময় নিয়ে ডক্টরের কাছ থেকে তার বাবার রিপোর্ট সম্পর্কে বিস্তারিত সব কিছু শুনতে থাকলো। ডক্টর অগ্নিকে বলল তার ব্রেন স্ট্রোক, যা মস্তিষ্কে রক্ত প্রবাহে ব্যাঘাত ঘটায়। তার প্রধান কারণগুলো হলো রক্তনালীতে ব্লকেজ বা রক্তনালী ফেটে যাওয়া। এই সমস্যাগুলো শরীরে বিভিন্ন কারণে হতে পারে, তবে স্ট্রোকের অন্যতম প্রধান ঝুঁকি কারণ হলো উচ্চ রক্তচাপ। এটি রক্তনালীগুলিকে দুর্বল করে এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। আপাতত তোমার বাবা আউট অফ ডেঞ্জার, তবে তোমাদের সব সময় খেয়াল রাখতে হবে উনি যেন হাইপার না হয়, কোনো স্ট্রেস না নেয়, আর ওনাকে সব সময় হাসি খুশি রাখার চেষ্টা করবে। ওনাকে মেন্টালি প্রেশার দিলে পুনরায় ওনার মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেরকম হলে আমাদের হাতে আর কিছুই থাকবে না। ঠিক আছে আঙ্কেল, আমি বাবার সম্পূর্ণ খেয়াল রাখবো। ডক্টরের সাথে কথা বলে অগ্নি আবার যায় তার বাবার কেবিনে। শাহিদুল শেখ তখন ঘুমাচ্ছিলেন। শারমিন শেখ ছেলেকে দেখেই বলে উঠল, অগ্নি, একটা কথা বলবো, রাখবি বাবা? এভাবে বলছো কেন আম্মু, কি বলবে বলো? ইরা অনেকটা জার্নি করে এসেছে, আবার এখানেও অনেকক্ষণ যাবত রয়েছে। তুই ওকে তোর সাথে করে বাড়ি নিয়ে যা, ওর ফ্রেশ হওয়ার প্রয়োজন। অগ্নি মায়ের কথা শুনে বাধ্য ছেলের মতন ইরাকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলো। বাড়ি যাওয়ার পথে তাদের মধ্যে কথা হলো খুবই স্বল্প পরিমাণ। ইরা দেশে গিয়েছে আজ 7 দিন হলো। প্রথম 4 দিন ইরার সাথে মায়ার কথা হলেও গত 3 দিনে তাদের দুজনের কোনো যোগাযোগ হয়নি। সকাল 7টা মায়া ব্রেকফাস্ট রেডি করছিল, তখনই মায়ার ফোনের নোটিফিকেশনটা বেজে ওঠে। কিসের নোটিফিকেশন আসলো তা দেখার জন্য মায়া ফোনটা হাতে নেয়। তখনই ইরা তাকে মেসেজ দিয়েছে। আজ 3 দিন পরে ইরার মেসেজ থেকে মায়া খুশি মনে ওপেন করে, কিন্তু হোয়াটসঅ্যাপ ওপেন করতেই মায়া অবাক হয়ে যায়। মায়া দেখলো ইরার বধূ বেশে দাঁড়িয়ে থাকা এক ছবি এবং তার সাথে ছোট্ট একটি বার্তা, কাল হঠাৎ করেই কিভাবে যেন মেয়েটা হয়ে গেল, পরিস্থিতির কারণে তোমাদের জানাতেও পারলাম না। মায়া যেন কোনোভাবেই ইরার কথা বিশ্বাস করতে পারছে না। মায়া ভাবতেই পারছে না কিছুদিন আগে পর্যন্ত যেই ইরা বিয়ে করবে না বলে বসেছিল, সেই ইরা কিভাবে কাউকে কিছু না জানিয়ে হুট করে বিয়ে করে ফেললো। মায়া ওই মুহূর্তে ইরাকে কল করলো। কয়েকবার রিং হওয়ার পরেই ইরা উপাস থেকে ফোন রিসিভ করলো। ইরা কল রিসিভ করার সঙ্গে সঙ্গে মায়া বলে উঠলো, আপু, তুমি কি আমাদের সাথে মজা করছো? মজা করতে যাবো কেন? তাহলে এমন বলছো যে তোমার বিয়ে হয়ে গেছে? বিয়েটা হয়ে গেছে তাই বলছি। সত্যি? সত্যি। কেন, তোমার বিশ্বাস হচ্ছে না? না। কি করলে বিশ্বাস হবে? ভাইয়ার পিক দাও। না না, শুধু ভাইয়ার না, তোমাদের কাপল পিক দাও। ওকে পাগলি, দিচ্ছি। তখনই মায়ার ফোনে আবারও একটা নোটিফিকেশন আসলো। মায়া ফোনটা কান থেকে সরিয়ে সামনে এনে দেখলো সত্যি ইরা একটা কাপল পিক পাঠিয়েছে। মায়ার ছবিতে দেখলো ইরা অফ হোয়াইট কালারের জামদানি এবং তার সাথে ডায়মন্ডের জুয়েলারি পরে বধূ বেশে সোফায় বসে আছে। তার পাশে বসে আছে ইরার শাড়ির সাথে ম্যাচিং করা শেরওয়ানি পরিহিত এক সুদর্শন পুরুষ। ইরা যে সত্যি বিয়ে করেছে, এবার মায়া তা বিশ্বাস করতে পারলো। তাই মায়া আবারও ইরাকে জিজ্ঞেস করলো, ভাইয়া কি করে? ওনার নাম কি? ওনার নাম সাফন শেখ, ডাক নাম অগ্নি, বর্তমান এমপি উনি। ইরার কথা শুনে মায়া অবাক হয়ে বলে, আপু, তুমি তো দেখছি সেই একটা জিনিস, বিয়ে করবো না বলে সোজা গিয়ে সংসদের ভবনে ডাকাতি করে দিলে। মায়ার মুখে বাচ্চাদের মতন কথা শুনে ইরা হেসে ফেলল। তখনই মায়া আবারও প্রশ্ন করে উঠল, আচ্ছা আপু, সত্যি করে বলো তো, এভাবে হঠাৎ তোমাদের বিয়েটা হলো কিভাবে? সে অনেক লম্বা ঘটনা, বলতে অনেক সময় লাগবে। আপু, আমার কাছে অনেক সময় আছে, তুমি বলো। মায়া, আমি লন্ডনে ফিরে সব তোমাকে বলবো, এখন এত কথা বলা যাবে না। ওকে, এখন অন্তত আমাদের একটা প্রশ্নের উত্তর দাও। আবার কি প্রশ্ন? ফার্স্ট নাইট কেমন কাটলো? পাজিমে কানে নিচে দেবো না একটা? পরের কথা পরে হবে, এখন রাখছি আমি। কথাগুলো বলেই ফোনটা কেটে দেয় ইরা। ব্যালকনিতে দাঁড়িয়ে থেকে মায়ের সাথে কথা বলছিল ইরা। সে এতক্ষণ মায়ার সাথে হেসে হেসে কথা বলেও এখন মন খারাপ করে তাকিয়ে আছে আকাশের দিকে।
আকাশের দিকে তাকিয়ে আপন মনে বলতে থাকে, ভাগ্য কেন কখনো আমার সাথে হয় না। বাবা মাকে যখন খুব প্রয়োজন ছিল তখনই তারা আমার থেকে দূরে চলে গেল। প্রিয় মানুষটাকে এক আকাশ সমান ভালোবেসেও পেলাম না। আর সবশেষে যখন জীবনটা একা পার করার সিদ্ধান্ত নিলাম, তখনই পরিস্থিতি আমাকে বাধ্য করলো জীবনের নতুন এক অধ্যায়ের সূচনা করতে। আমার সাথেই কেন এমন হয়? তারপর সে ভাবতে থাকে গত কয়েকদিন তার সাথে ঘটে যাওয়া সকল ঘটনার কথা। অতীতে ঘটেছিল। শাহিদুল শেখ কিছুটা সুস্থ হওয়ার 3 দিন আগে তাকে বাড়ি নিয়ে আসা হয়। সেদিন ইরার মাও দেশে আসে। শাহিদুল শেখকে কিছুটা সুস্থ দেখে গত পরশু ব্রেকফাস্ট করার জন্য ডাইনিং টেবিলে বসিয়ে প্রতিটা সদস্যর উপস্থিতিতে ইরা তার বড় মামিকে বলে, মামি, তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা? কাল আমি লন্ডনে ব্যাক করব। শারমিন শেখ অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন? লন্ডনেই তো আমার সবকিছু রয়েছে, সেখানে তো আমাকে ফিরতেই হবে। না না, তোমাকে আর লন্ডনে ফিরতে হবে না। গত 5 বছর যাবৎ তোমাকে বিয়ের জন্য দেশে ফিরতে বলছিলাম, কিন্তু একবারের জন্য তুমি আমাদের কথা শুনোনি। লন্ডনে গিয়ে পড়াশোনা করতে চেয়েছিলে, তাই দিয়েছি। পড়াশোনা শেষ করে দেশে না ফিরে ওখানেই চাকরি নিয়ে বসলে। আমার বারবার দেশের ফিরতে বলা সত্ত্বেও তুমি ফিরলে না। কিন্তু এবার আর তোমাকে সুযোগ দেওয়া হবে না। প্লিজ মামি, বোঝার চেষ্টা করো। আমি কোনো কিছু বুঝতে চাই না বা শুনতেও চাই না। এরা বাংলার মেয়েরা কুড়িতেই বুড়ি, সে জায়গায় তোমার 27 বছর বয়সের। লেখাপড়া, চাকরি এসব অনেক হয়েছে। এবার বিয়ে নিয়ে একটু ভাবো। আমরা তোমার সংসার দেখতে চাই। সরি মামি, আমি তোমার এই কথাটা রাখতে পারবো না। আগামীকাল রাতের ফ্লাইটে আমি লন্ডনে ব্যাক করব। ইরার কথা শেষ হতেই অগ্নি শব্দ করে তার হাতে থাকা চামচটা প্লেটে রেখে তারপর খাবার না খেয়েই চলে যায় সেখান থেকে। ইরা সহ সবাই তাকিয়ে থাকে অগ্নির চলে যাওয়ার দিকে, কিন্তু কেউ বুঝতে পারে না অগ্নির হঠাৎ রেগে যাওয়ার কারণ। রাগে ইরা যখন তার লাগেজ গোছাচ্ছিল, তখন শারমিন শেখ এসে ইরাকে বলল, তোমার মামা তোমায় ডেকেছে, উনি তোমার সাথে কথা বলতে চায়। ঠিক আছে মামি, আমি এই জিনিসগুলো লাগেজে তুলে রেখেই আসছি। শারমিন শেখ আর কিছু না বলেই চলে গেল। 5 মিনিট পর ইরাকে উপস্থিত করা হলো সাইদুল শেখ এবং জার্মান শেখের রুমে। সাইদুল শেখ তখন বিছানার উপর আধশোয়া হয়ে বসেছিল। সাইদুল শেখ ইরাকে আসতে দেখে খুব খুশি হলেন। তারপর সে ইরাকে তার পাশে বসতে বললেন। ইরাও চুপচাপ তার মাথার পাশে বসলো। তারপর সাইদুল শেখ ইরার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মারে, তোকে কিছু কথা বলবো। হ্যাঁ বলো না মামা। মারে, জানি না কি কারণে উপরওয়ালা আমাকে কোনো কন্যা সন্তান দেয়নি, তবে তোর বাবা মায়ের অনুপস্থিতিতে আমি আর তোর মামি তোকে নিজের সন্তানের মতন লালন পালন করার চেষ্টা করেছি। জানি না কতটুকু সম্ভব হয়েছে, তবে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি সকল ইচ্ছে, সকল আবদার পূরণ করার। মায়া, তুমি এভাবে কেন বলছো? আমি আমার জীবনে যা করেছি, যতটুকু করেছি, তার পিছনে তোমার অবদান সবচেয়ে বেশি। আমার সেই অবদানের বিনিময়ে যদি তোর থেকে কিছুটা চাই, তাহলে কি তুই আমায় দিবি? ইরা তখন সাইদুল শেখের হাতের ওপরে হাত রাখে, তাকে আশ্বাস দিয়ে বলে, কেন নয় মামা, তুমি একবার চেয়ে তো দেখো। তোমার খুশির জন্য আমি আমার শেষ নিঃশ্বাসটাও নাম লিখে দিতে পারি। মারে, আমার শরীরের অবস্থা খুব একটা বেশি ভালো না। জানি না কখন খোদার ডাকে সাড়া দিয়ে পরপারিতে জমাতে হয়। যদি বলি শেষ বেলা আর শেষ ইচ্ছা হিসাবে আমি তোর আর অগ্নির বিয়ে দেখতে চাই, তাহলে কি তুই রাখবি আমার কথাটা? ইরা থমকে যায় তার মামার মুখে এমন কথা শুনে। সে ভাবতেও পারেনি তার মামা এমন কিছু চেয়ে বসবে। ইরা তখন শাহিদুল শেখের হাতের উপরে হাত রাখে, ধীরে ধীরে সরিয়ে নিতে থাকে। ইরাকে হাত সরিয়ে নিতে দেখে সাইদুল শেখ বুঝতে পারে যে ইরা তার কথাটা রাখতে পারবে না। তাই সে কান্নামাখা কণ্ঠে বলল, থাক, সমস্যা নেই। আমি হয়তো আমার সীমার বাইরে গিয়ে কিছু চেয়ে ফেলেছি। মানুষটার জীবনের সব আশা তো আর পূরণ হয় না। শেষবেলায় আমি না হয় এই আক্ষেপ নিয়েই মরলাম। ইরা জীবনে তার অবদান সবচেয়ে বেশি, সেই মামার মুখে এমন কথা শুনে ইরা আর নিজেকে ধরে রাখতে পারল না। তার মামার দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলল, তুমি এভাবে বলো না মামা, তোমার খুশির জন্য আমি সব করতে রাজি আছি। ইরার মুখে এমন কথা শুনে সাইদুল শেখ হীরার দিকে তাকিয়ে বলল, আমি চাই কালই তোমার আর অগ্নির বিয়ে দিতে। ইরা কান্না করতে করতে বলল, তোমরা বিয়ের ব্যবস্থা করো, আমি রাজি আছি এই বিয়েতে। তারপর কান্না করতে করতে সাইদুল শেখের রুম থেকে বেরিয়ে যায় ইরা। সাইদুল শেখের রুম থেকে নিজেকে রুমে ছাড়িয়ে নেওয়ার সময় ইরার দেখা হলো অগ্নির সাথে। অগ্নি ইরাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। তখনই ইরা অগ্নিকে ডেকে বলে, ভাইয়া, আপনার সাথে আমার কিছু কথা আছে। বল। এখানে না, আপনি আমার রুমে চলুন। ওকে।
তারপর অগ্নি ইরার সাথে ইরার রুমে চলে গেল। রুমে ঢুকেই ইরা দরজা বন্ধ করে দিয়ে অগ্নির দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া, মামা আপনার সাথে আমার বিয়ে দিতে চাইছে। আমি জানি। তারপর ইরা মাথা নিচু করে বলল, মামা আমাকে এমনভাবে কথাটা বলেছে যে আমি না করতে পারিনি। আপনি প্লিজ মামাকে গিয়ে বলুন আপনি বিয়েটা করতে পারবেন না। আমার পক্ষে এসব বলা সম্ভব না। কেন ভাইয়া? আপনি তো চাইলেই পারেন এই বিয়েটা ভেঙে দিতে। প্লিজ আমাকে একটু সাহায্য করুন। ডক্টর বলেছে বাবা যেন কোনো কারণে কষ্ট না পায়, বাবাকে সব সময় হাসি খুশি রাখতে। এই মুহূর্তে বাবা কোনো কষ্ট পেলে বাবাকে বাঁচানো কঠিন হয়ে যাবে। আমি চাই না আমার কারণে বাবার কোনো ক্ষতি হোক, কিন্তু আমি পারবো না ভাইয়া, এই বিয়েটা করতে আমি পারবো না। অগ্নি তখন নরম স্বরে ইরাকে জিজ্ঞেস করলো, কাউকে ভালোবাসিস? ইরা মাথা তুলে অগ্নির দিকে তাকালো, তারপর অগ্নির চোখের দিকে তাকিয়ে উত্তর দিল, তাহলে চল, আমি আজকেই তোর সাথে তার বিয়ে দিয়ে দেব। তার সম্ভব না ভাইয়া। ভালো আমি তাকে ভেসেছিলাম, কিন্তু সে কখনো আমায় ভালোবাসেনি। সে তো তার ভালোবাসার মানুষকে নিয়ে সুখে সংসার করছে। তাহলে তোর বিয়ে করতে সমস্যা কি? আমি শুরু থেকেই জানতাম কখনো সে আমার হবে না, তবুও তার মায়া কাটিয়ে উঠতে পারিনি। আমি নিজের ভাগ্যকে মেনে নিয়েছি। জীবনের 26-27 বছর তো পার করিয়ে এলাম, বাকি বসন্তগুলো না হয় একাই কাটাবো। যখন তুই জানিস যে তুই ভুল ট্রেনে উঠে পড়েছিস, তাহলে তোর উচিত ছিল সবচেয়ে কাছের স্টেশনে নেমে যাওয়া, কারণ সফর যতটা লম্বা হবে ফিরে আসাটা ঠিক ততটাই ব্যয়বহুল। ইরা অগ্নির কথা শুনে কান্না করতে করতে বিছানায় বসে পড়ল। তারপর বলল, পারছি না তো ফিরে আসতে। সে অন্য কারোর, তবুও আমার মনে তারই আধিপত্য চলে। আর এদিকে মামা মামি আমার বিয়ের জন্য পাগল হয়ে গেছে। আমি আর এগুলো নিতে পারছি না। তুই চাইলে আমি তোকে সাহায্য করতে পারি। অগ্নির কথা শুনে ইরার কান্না থেমে গেল। কান্না বন্ধ করে সে অগ্নিকে জিজ্ঞেস করলো, কিভাবে? তোকে তো বিয়ে করার মাধ্যমে। ভাইয়া, কি বলছেন এসব? আমি তো বিয়েটা করতেই চাইছি না। আমার কথাটা ঠান্ডা মাথায় শোন। তুই যতদিন বিয়েটা না করবি ততদিন সবাই তোর পিছনে পড়ে থাকবে, আর বিয়েটা না হলে বাবাও অনেক কষ্ট পাবে। এই মুহূর্তে বাবাকে কোনো ট্রেস দেওয়াটা ঠিক হবে না। তার চেয়ে ভালো তুই বিয়েটা করে নে। তুই সবাইকে দেখাবি যে তুই নিজের ইচ্ছায় বিয়েটা করেছিস। বিয়ের পর পুরো দুনিয়া জানবে আমরা স্বামী স্ত্রী, আমরা সুখী দম্পতি। কিন্তু 4 দেওয়ালের ভিতর বদ্ধ ঘরে আমি কখনো তোর কাছে স্বামীর অধিকার চাইব না। তারপর বাবা কিছুটা সুস্থ হলে তুই লন্ডনে ফিরে যাস, আমি তোকে বাধা দেব না। অগ্নির কথা শুনে ইরাও এক পর্যায়ে গিয়ে রাজি হয়ে গেল এই বিয়েতে। ইরা বিয়েতে রাজি জেনে বাড়ির সবাই বিয়ের তোড়জোড় শুরু করে দেয়। তারপর একদিনের মধ্যে ইরা এবং অগ্নির বিয়ে হয়ে যায়। বর্তমানে ইরা এতক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়ে ভাবছিল 2 দিন আগে তার সাথে ঘটে যাওয়া সকল ঘটনার কথা। হঠাৎ কে যেন পিছন থেকে এসে ইরার কোমর জড়িয়ে ধরল। আকস্মিক ঘটনায় ইরা ভয় পেয়ে তড়িৎ গতিতে ঘুরে তাকালো। ঘুরে তাকিয়ে ইরা দেখলো তার পিছনে অগ্নি দাঁড়িয়ে আছে। অগ্নিকে দেখে ইরা রাগী গলায় বলল, এটা কি ধরনের অসভ্যতা? এখানে তুমি অসভ্যতার কি দেখলে? আপনি এভাবে আমাকে তুমি তুমি করছেন কেন? আর আপনি আমাকে টাচ করলেন কেন? বউকে তুই তুকারি করলে এই বিষয়টা খারাপ দেখায়। আর আমি তোমার হাজবেন্ড, আমি তোমাকে টাচ করব, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। না, এটা কোনো স্বাভাবিক ব্যাপার না। কেন? আপনি জানেন না কেন? ভাইয়া, আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি কি ভুলে গেছেন আপনার সাথে আমার কি কথা হয়েছিল? কি কথা হয়েছিল? ইরা অবাক হয়ে বলে, আপনি কি আমার সাথে মজা করছেন? আপনি জানেন না আমাদের মাঝে কি কথা হয়েছিল? আপনি আমাকে বলেছিলেন না যে বিয়ের পর পুরো দুনিয়া জানবে আমরা স্বামী স্ত্রী, আমরা সুখী দম্পতি, কিন্তু 4 দেওয়ালের ভিতরের বদ্ধ ঘরে আমি কখনো তোমার কাছে স্বামীর অধিকার চাইবো না। তারপর বাবা কিছুটা সুস্থ হলে তুই লন্ডনে ফিরে যাস, আমি তোমাকে বাধা দেব না। অগ্নি ইনোসেন্ট ফেস করে বলল, এই ধরনের কোনো কিছু বলেছিলাম বুঝি? হয়তো বলেছিলাম। আসলে কি হয়েছে, রাজনীতি করি তো, তাই নির্বাচনের আগে সাধারণ জনগণকে অনেক কথাই বলতে হয়, তাকে আশ্বাস দিতে হয়। কিন্তু নির্বাচনে বিজয়ী হওয়ার পর কয়েকটা রাখি বলো তো কথা। তোমার ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটেছে। যা বলেছি তোমাকে বিয়ে করার জন্য বলেছি, এখন আমাদের বিয়ে হয়ে গেছে, তাই ওসব কথা মাথা থেকে ঝেড়ে ফেলো। অগ্নির কথা শুনে ইরা কান্না করতে করতে বলে, আপনি আমাকে এভাবে ঠকাতে পারেন না। আমি তোমাকে ঠকাইনি তো, শুধু একটা মিথ্যে কথা বলেছিলাম। নিজের পছন্দের মানুষকে নিজের করে পাওয়ার জন্য 2-4টে লাভও ফেলতে হয়, তবুও সাফন শেখ দ্বিতীয়বার ভাবতো না। আর সেখানে 2টো মিথ্যা বলেছি তোমাকে, এটাকেই তুমি এত বড় করে দেখছো? আমি কি বলেছি না যে সব ভুলে যাও?
আমাকে ভালোবাসতে শুরু করো। বিশ্বাস করো, তোমাকে রানী করে রাখবো। আমাকে একটা সুযোগ দাও নিজের ভালোবাসা প্রকাশ করার জন্য। ভাইয়া, আমি আপনাকে আগেও বলেছিলাম আমি কখনোই বিয়েটা মানতে পারবো না। তোমাকে মানতে হবে না, ওপরওয়ালার প্রতি আমার বিশ্বাস আছে। আমাদের সম্পর্কটা যেহেতু পবিত্র, আশা করি খুব তাড়াতাড়ি তোমার মনে আমার জন্য ভালোবাসার সৃষ্টি করে দেবে। অগ্নির কথা শুনে ইরা থমকে যায়। ইরা ভাবতেও পারেনি অগ্নি তাকে এভাবে ঠকাবে। ওদিকে ইরার বিয়ের কথা তুর্যকে জানাবে বলে খুশিতে মায়া দৌড়ে কিচেন থেকে বের হতে নেয়। ঠিক তখনই কার্পেটে পা পিছলে পড়ে যায় মায়া। তখন তুর্যও রুমে ঘুমাচ্ছিল। হঠাৎ মায়ার চিৎকার শুনে ঘুম ভাঙে তুর্যর। ঘুম ভাঙতেই তুর্য দৌড়ে রুম থেকে বেরিয়ে যায় মায়ার কি হয়েছে তা দেখার জন্য। তখন দৌড়ে তুর্য ড্রয়িং রুমে আসতেই দেখে মায়া মেঝেতে শুয়ে পেট ধরে ছটফট করছে। মায়াকে এই অবস্থায় দেখে তুর্য ভয় পেয়ে যায়। দৌড়ে মায়ার কাছে যেতেই সে খেয়াল করলো যে তার মায়ার প্রচুর ব্লিডিং হচ্ছে। তুর্য মায়ার এমন হঠাৎ করে ব্লিডিং হওয়ার কারণ বুঝতে পারে না। তবে চলবে। গল্প অপ্রিয় সেই তুমি, লেখিকা প্রিয়া আফরোজ। প্রিয় দর্শক বন্ধুরা, এই গল্পটি চলমান এবং এখনো বেশ কয়েকটি পর্ব দেওয়া হবে। পরবর্তী পর্বগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।